বর্তমান সময়ের শীর্ষ ধনী ব্যক্তিদের নাম, তাহলে হয়তো বিল গেটসের নাম অথবা অ্যামাজন সিইও জেফ বেজোসের নাম বলবেন। কিন্তু আপনি জানেন কি, সর্বকালের সর্বোচ্চ ধনী, যার কাছে ধারেও নেই বর্তমান বিশ্বের এই ধনী ব্যক্তিরা, কিন্তু তার সর্বোচ্চ সম্পদ ব্যয় হয়ে যায় শুধুমাত্র দান করে। 1280 সালে জন্ম নেওয়া বিশ্বের প্রভাবশালী একজন আফ্রিকান রাজা মানসা মুসা। তিনি তৎকালীন শাসক মানসা আবু বকরের ভাই। সিরীয় ইতিহাসবিদ শিহাব আল উমারির বর্ণনা অনুযায়ী আটলান্টিক মহাসাগর এবং তার ওপারে কি আছে তা নিয়ে খুব কৌতূহলী ছিলেন আবু বকর। তাই 2000 পুরুষ, নারী ও দাসদাসী নিয়ে পাড়ি জমান তিনি। অতঃপর আর কখনোই ফিরে আসেননি। এর পরপরেই উত্তরাধিকার সূত্রে ভাইয়ের ফেলে যাওয়া রাজত্বের শাসনভার নেন মানসা মুসা। তার দূরদৃষ্টি সম্পন্ন কূটকৌশলের ফলে মালি রাজত্বের আয়তন বাড়তে থাকে। তৎকালীন সময়ে তার রাজ্যের আরও 24টি শহর যুক্ত করেন মানসা মুসা, যার মধ্যে একটি ছিল টিম্বাকটু। তার রাজত্ব বিস্তৃত ছিল 2000 মাইল জুড়ে। আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে বর্তমান নিজার, সেনেগাল, মৌরিতানিয়া, মালি, বুকিনা ফাসো, গাম্বিয়া, গিনি বিসাউ, গিনি এবং আইভরি কোস্টের বড় অংশ ছিল তার রাজত্বে। মালি সাম্রাজ্যে স্বর্ণের বিশাল মজুদ থাকলেও এই রাজত্ব বহির্বিশ্বে অতটা পরিচিত ছিল না। তবে ধর্মপ্রাণ মুসলিম মানসা মুসা যখন সাহারা মরু এবং মিশর পার হয়ে মক্কায় হজ পালনের উদ্দেশ্যে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তখনই সেই অবস্থার পরিবর্তন হতে শুরু করল। বলা হয় 60,000 মানুষের একটি দল নিয়ে মালি হতে মক্কার উদ্দেশ্যে রওনা হন মানসা মুসা। সাথে ছিল মন্ত্রী পরিষদ, কর্মকর্তারা, সৈন্য, কবি, ব্যবসায়ী, উটচালক এবং 12,000 দাসদাসী ও খাবারের জন্য ছিল ছাগল এবং ভেড়ার এক বিশাল বহর। মরুর বুক দিয়ে যেন একটি শহর চলছিল, যে শহরের এমনকি একজন দাসের গায়েও স্বর্ণখচিত পারস্যের সিল্কের জামা বহরের সাথে চলছিল শত শত উটের আরেকটি বহর, যার প্রতিটি পিঠে শত শত সের খাঁটি স্বর্ণ। বহরটি যখন কায়রোতে পৌঁছালো, সেখানকার লোকজন দেখে রীতিমতো অবাক হয়েছিল। কায়রোতে মানসা মুসার ভ্রমণ সেখানকার বাসিন্দাদের মনে এতটাই দাগ কেটেছিল যে তার ভ্রমণের 12 বছর পর যখন আল উমারি শহরটিতে যান, তখনও মানুষের মুখে মুখে মানসা মুসার কথা শোনা গিয়েছিল। কায়রোতে 3 মাস অবস্থানের পর তিনি যে হারে মানুষকে স্বর্ণ দান করেছেন, তার জন্য 10 বছর পরেও অর্থনীতিতে ধস নেমে আসে। মানসা মুসার মধ্যপ্রাচ্য ভ্রমণ ও স্বর্ণদানের ফলে মধ্যপ্রাচ্যে সেই সময়ে প্রায় 150 কোটি মার্কিন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছিল। লন্ডনের স্কুল অফ আফ্রিকান এবং ওরিয়েন্টাল স্টাডিজের লুসি ডুরান বলেন, মালি রাজ্যের চারণ কবি, যারা কিনা গানের সুরে ইতিহাস বর্ণনা করতেন, তারা মানসা মুসার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন, কারণ তিনি মালি রাজ্যের এত বেশি স্বর্ণ দান খয়রাত করেন। ফলে চারণ কবিরা তাদের গানে মানসা মুসার প্রশংসা বন্ধ করে দেন। তারা মনে করেন তিনি দেশটির সম্পদ বিদেশের মাটিতে নষ্ট করছেন। 1327 সালে জিঙ্গারেবার মসজিদ নির্মাণের নির্দেশ দেন মানসা মুসা। পরবর্তীতে ইউরোপীয়দের আফ্রিকায় উপনিবেশ স্থাপন ছিল প্রতাপশালী সম্রাট মানসা মুসার কাফিনের শেষ পেরেক। মধ্যযুগের ইতিহাসকে এখনও অনেকটা পশ্চিমা ইতিহাস হিসেবেই দেখা হয়। মানসা মুসার কাহিনী এত কেন প্রচারিত নয়, তা ব্যাখ্যা দিতে গিয়ে বলেন ব্লক মিউজিয়ামের পরিচালক লিসা কারিন গ্রাজিও। কয়েকশো বছর পর না এসে মানসা মুসার সময়ে মালি যখন সামরিক এবং অর্থনৈতিক শক্তিতে সবার শীর্ষে ছিল, তখন যদি ইউরোপীয়রা আফ্রিকায় আসতো, তাহলে পুরো বিষয়টা অন্যরকম হতো, বলেন মিস্টার ওয়ার।